অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছে। গত 13ই সেপ্টেম্বর এইচআরএসএস একটা প্রতিবেদন প্রকাশ করেছে। এটা নিয়ে আরও আগেই কথা বলা দরকার ছিল, কিন্তু ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে কথা বলা হয়নি। প্রতিবেদনটি হচ্ছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে মোট নিহত সংখ্যা, সেই সাথে কতজন আহত হয়েছে, তার পাশাপাশি এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্টদের হাতে যে ভয়াবহ নির্মম নির্যাতনের শিকার ছাত্র জনতা হয়েছে সে সম্পর্কে বেশ কিছু তথ্যচিত্র উঠে এসেছে। ইতিমধ্যে অনেকেরই এই প্রতিবেদনটি দৃষ্টিগোচর হয়েছে, আবার অনেকের দৃষ্টি এড়িয়ে গেছে। বিগত দিনে এই নিহত সংখ্যা নিয়ে আমাদের মধ্যে স্পষ্ট কোনো ধারণা ছিল না। প্রত্যেকটা গণমাধ্যম তাদের পূর্বের তথ্যের সাথে নতুন করে একটা করে তথ্য জুড়ে দিয়ে একটা সংখ্যা আমাদের সামনে দাঁড় করিয়েছিল। কিন্তু এই মুহূর্তে এইচআরএসএস অর্থাৎ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তারা মোটামুটি 12টি গণমাধ্যমের তথ্য, সেই সাথে তাদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর তথ্য, সেই তথ্যগুলোকে একত্রে কালেক্ট করে এই তথ্যটি উপস্থাপন করেছে। এই তথ্যগুলো নিয়ে আলোচনা করব, তার আগে আমি একটা বার্তা দিয়ে যেতে চাই। সেই বার্তাটি হচ্ছে, আমরা এই দীর্ঘদিন ধরে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্নজন কথা বলে এসেছি। আমাদের সকলের উচিত এই মাফিয়া হাসিনার আমলে শেষ সময়টাতে ছাত্রদের উপরে যে নির্যাতনগুলো করেছে, সেই সাথে বিগত দিনে যতগুলো নির্যাতন করেছে সেগুলো নিয়ে প্রত্যেকের প্ল্যাটফর্ম থেকে বিভিন্নভাবে তথ্য ভিজুয়াল ডায়েরি হিসেবে আমাদের চ্যানেলগুলোতে, আমাদের প্রোফাইলগুলোতে, আমাদের পেজগুলোতে অ্যাড করে রাখা দরকার। কেন অ্যাড করা দরকার সেই সম্পর্কে এই ভিডিও শেষে কথা বলবো। তার আগে একটু প্রতিবেদনটি পড়ে নিতে চাচ্ছি। প্রায় প্রত্যেকটা জাতীয় দৈনিকই এই প্রতিবেদনটিকে ছাপিয়েছে। আমি দেশ রূপান্তর থেকে পড়ছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত 875 এইচআরএসএস। কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে 16 জুলাই থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত 875 জন নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচআরএসএস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কারের দাবিতে নানা কর্মসূচি ও ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশজুড়ে হতাহতের বিষয়ে তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানায় এইচআরএসএস। সংগঠনটি জানায় 18 থেকে 20 জুলাই এবং 4 থেকে 7 আগস্ট এই 7 দিনই নিহত হয়েছে 748 জন। এছাড়া অভ্যুত্থানে আহত হয়েছে 30,000-এর বেশি মানুষ। আগেই বলেছি এই প্রতিবেদনটা গত 13ই সেপ্টেম্বর শুক্রবারের। আজ শুক্রবার 13ই সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য তুলে ধরে এইচআরএসএস। 12টি জাতীয় দৈনিক, এইচআরএসএস-এর তথ্য অনুসন্ধানী ইউনিট ও সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নিজেদের ইচ্ছে হলো একটা সংখ্যা আনুমানিক হিসেবে ধরে সেটাকে প্রতিবেদন হিসেবে প্রকাশ করলাম, বিষয়টা কিন্তু এমন এখানে হয়নি। 12টি জাতীয় দৈনিক পত্রিকার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে, সেই সাথে তাদের তথ্য সন্ধানী ইউনিট, সেই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের মাধ্যমে এই তথ্যগুলো তারা সংগ্রহ করেছে। সংগঠনটির ভাষ্য, গণমাধ্যম, হাসপাতাল ও বিভিন্ন মাধ্যম থেকে যেসব বিশ্বাসযোগ্য তথ্য পাচ্ছে তাতে তাদের মনে হচ্ছে নিহতের সংখ্যা কমপক্ষে 1000 হবে। অর্থাৎ তাদের মধ্যে এখন সংশয় রয়েছে যে পরিমাণ তথ্য বিভিন্ন জায়গা থেকে আসছে সেগুলোকে সম্পূর্ণ কালেক্ট করলে দেখা যাবে যে 1000-এর উপরে এই সংখ্যাটা ছাড়িয়ে গেছে। এইচআরএসএস-এর প্রতিবেদনে নিহত ব্যক্তিদের একাংশের বয়স, পেশা, মৃত্যুর কারণ বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে 16 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত 327 জন এবং 4 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত অনেকে চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান, 548 জন এই সংখ্যাটা। নিহতের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক 77% গুলিতে মারা গেছেন। 19 থেকে 30 বছর বয়সী বেশি মারা গেছেন, এ হার 53%। আর 30 বছরের মধ্যে বয়স ধরলে নিহতদের হার 70%। নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী, এ হার 52%। সবচেয়ে বেশি নিহত হয়েছেন গুলিতে এবং পুলিশের হামলায়। পুলিশের গুলিতে তো তারা নিহত হয়েছে, এর পাশাপাশি পুলিশ হামলা করেছে, লাঠিপেটা করেছে, এই সমস্ত কারণেও মৃত্যু হয়েছে। কত ভয়ঙ্কর, কত বিভৎসভাবে এই হামলাগুলো করা হয়েছে সেটা এই প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ছাত্রলীগকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার জন্য আদেশ দেওয়া হয়। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার, সোয়াট, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর হেলিকপ্টার থেকে গুলির বেআইনি ব্যবহার, কাঁদানে গ্যাসের শেল, একে ঘরানার অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। এই অ্যাসল্ট রাইফেল যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কোনো মতেই এই অ্যাসল্ট রাইফেল যেটা সম্পূর্ণ প্রাণঘাতী সেটা পুলিশের অস্ত্র হিসেবে, আনসার কিংবা বিজিবি সদস্যদের অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে না। এটা নিয়ে বিগত দিনে আমরা অনেক শোরগোল তুলেছি। আগামী দিনে এই বিষয়টা নিয়ে শোরগোল তুলতে হবে। কোনোভাবেই পুলিশের হাতে কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র রাখা যাবে না। এইচআরএসএস জানিয়েছে, নিহত 875 জনের মধ্যে 734 জনের নাম জানা গেছে। তাদের মধ্যে শিক্ষার্থী, শ্রমজীবী, সাংবাদিক, পেশাজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিশু ও নারীসহ অধিকাংশ রাজনৈতিক দলের নেতা, কর্মী ও সমর্থক আছেন। আন্দোলনে কমপক্ষে 160টি শিশু, 6 জন সাংবাদিক, 51 জন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং 13 জন নারী ও মেয়ে শিশু নিহত হয়েছে। প্রতিবেদনে কোন বিভাগে কত নিহত হয়েছে সেই তথ্য দেওয়া হয়েছে। এতে দেখা যায় এতে এতে দেখা যায় নিহত 875 জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকা বিভাগে 540 জন নিহত হয়েছে। এছাড়া চট্টগ্রামে 91 জন, খুলনায় 81 জন, রাজশাহীতে 64 জন, ময়মনসিংহে 38 জন, রংপুরে 29 জন, সিলেটে 20 জন এবং বরিশালে 13 জন নিহত হয়েছে। বাংলাদেশের এমন কোনো একটা বিভাগ নেই যেই বিভাগে এই ভয়াবহ নির্মম পাশবিক নির্যাতন চালানো হয়নি, যেই বিভাগে গুলি করা হয়নি, যেই বিভাগের মানুষ এই নির্যাতনে এই আন্দোলনে শহীদ হননি। সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এখানে নিহত হয়েছেন। আমরা সাধারণত ছাত্র জনতার নেতৃত্বে এই আন্দোলনটিকে দেখতে পেরেছি, ছাত্র জনতা এটার নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এর পেছনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কলকাঠি নাড়া যে প্রমাণ সেটা আস্তে আস্তে আমরা পাচ্ছি। সেটা কিন্তু শেখ হাসিনা তখনই বলেছিলেন যে এটা ছাত্রদের আন্দোলন না, এখানে কিন্তু বিএনপি জামাত ঢুকে গেছে। সুতরাং বিএনপি জামাত, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন কিংবা গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন সংগঠনের লোকজন এই আন্দোলনে নিহত হয়েছেন। তারা দলমত নির্বিশেষে ছাত্র জনতার ব্যানারে এসেছিলেন। যাই হোক, কেন প্রত্যেকের প্ল্যাটফর্মে এই তথ্যগুলোকে অ্যাড করে রাখতে বলছি, সেটার কারণ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে শেখ মুজিবের ভূমিকা অপরিসীম। সেটা নিয়ে কোনো ধরনের দ্বিমত আমরা পোষণ করতে পারি না, বা পোষণ করতে অন্তত আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি না। তবে স্বাধীনতা পরবর্তী 72 থেকে 75 সাল পর্যন্ত শেখ মুজিবের যে শাসনামল, সেখানে নির্মম নির্যাতনের বিভিন্ন তথ্য রয়েছে। শেখ মুজিবের সরকারের আমলে দুর্নীতির কারণে 74 সালের দুর্ভিক্ষ হয়েছে, যেটা অমর্ত্য সেন তার সাহিত্যের মধ্যে লিখেছেন। এর পাশাপাশি রক্ষী বাহিনী গঠন, রক্ষী বাহিনী দ্বারা জনসাধারণের নির্যাতন, হত্যা, গুম, খুন এবং ভোট ডাকাতির মতো যে সমস্ত ঘৃণনীয় কাজ শেখ হাসিনা করেছে, সমস্ত কাজগুলোই কিন্তু শেখ মুজিব করে গিয়েছে। যথাযথ তথ্য প্রমাণ না থাকার কারণে আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্ম বা মুক্তিযুদ্ধ পরবর্তী 75 পরবর্তী যে প্রজন্ম রয়েছে, তারা এটাকে ভুলে গিয়েছে। যার ফলে আওয়ামী লীগকে তার পুরনো রূপে ফিরিয়ে এনে পুরনো রূপে সেই নির্যাতন, হত্যা, গুম, খুন চালানোর সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের উচিত শেখ হাসিনার আমলে যত অন্যায় হয়েছে, যত পাপ হয়েছে, যত নির্যাতন হয়েছে, তার প্রত্যেকটার তথ্যগুলোকে ভিজুয়াল ডায়েরি হিসেবে আমাদের যুক্ত করে রাখা, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যখন আওয়ামী লীগ সম্পর্কে কোনো ধরনের গবেষণা করবে, তখন এই তথ্যগুলো তাদের কাছে পৌঁছে যাবে, আওয়ামী লীগ সম্পর্কে তাদের সঠিক ধারণা চলে আসবে। এর পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে, মুক্তিযুদ্ধের সময় সঠিক তথ্য সংযুক্ত না থাকার কারণে আমরা দেখেছি 2024 সালে এসে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছেন। তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে গৌরব দেখাচ্ছেন। সেই সাথে বাংলাদেশ নামক রাষ্ট্রের ট্যাক্সের বৃহৎ একটা অংশ চলে যায় এই মুক্তিযোদ্ধাদের সেবায়। মুক্তিযোদ্ধাদেরকে ভাতা প্রদান করা হয়, তাদেরকে বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা দেওয়া হয়, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। সব কিছুতেই আমি সহমত পোষণ করি, কিন্তু এই ভুয়া মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটার ক্ষেত্রে কিন্তু কেউই সহমত পোষণ করেন না। এই ভুয়া মুক্তিযোদ্ধারা কেবলমাত্র সুযোগ পেয়েছে সেই সঠিক তথ্য সংগ্রহ করে না রাখার কারণে। ঠিক একইভাবে আজকে এই গণ আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সঠিক তথ্য আমরা যদি সংগ্রহ করে না রাখি, তাহলে কিন্তু পরবর্তীতে আজ থেকে 20 বছর, 50 বছর পেরিয়ে দেখা যাবে যে এই গণ আন্দোলনকে কেন্দ্র করে অনেকে বিপ্লবী নিজেকে দাবি করছে, অনেকে রাজনৈতিক ফায়দা লুটে বেড়াচ্ছে, অনেকের সন্তানরা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে স্ব স্ব প্ল্যাটফর্মে নিজের মতো করে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে উপস্থাপন করা, যেটা আগামীর বাংলাদেশের ইতিহাস লেখার জন্য কার্যকর